নমস্কার, আমি সুপর্ণা। আজ আমি আপনাদের শোনাবো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ল্যাবরেটরির প্রথম পর্ব। যদি আমার এই গল্প পাঠ আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। চলুন শুরু করা যাক। ল্যাবরেটরি। নন্দকিশোর ছিলেন লন্ডন ইউনিভার্সিটি থেকে পাশ করা ইঞ্জিনিয়ার, যাকে সাধু ভাষায় বলা যেতে পারে দেদীপ্যমান ছাত্র, অর্থাৎ ব্রিলিয়েন্ট। তিনি ছিলেন তাই। স্কুল থেকে আরম্ভ করে শেষ পর্যন্ত পরীক্ষার তোরণে তোরণে ছিলে পয়লা শ্রেণীর সাওয়ারি। ওর বুদ্ধি ছিল ফলাও, ওর প্রয়োজন ছিল দরাজ, কিন্তু ওর অর্থ সম্বল ছিল আট মাপের। রেলওয়ে কোম্পানির দুটো বড় ব্রিজ তৈরি করার কাজের মধ্যে উনি ঢুকে পড়তে পেরেছিলেন। ও কাজের আয় ব্যয়ের বাড়তি পড়তি বিস্তর, কিন্তু দৃষ্টান্তটা সাধু নয়। এই ব্যাপারে যখন তিনি ডান হাত বাঁ হাত দুই হাতে চোরের সঙ্গে চালনা করছিলেন, তখন তার মন খুঁতখুত করেনি। এইসব কাজের দেনা পাওনা নাকি কোম্পানির নামক একটা অ্যাবস্ট্রাক্ট সত্তার সঙ্গে জড়িত। সেই জন্যে কোনো ব্যক্তিগত লাভ লোকসানের তহবিল এর পীড়া পৌঁছায় না। ওর নিজের কাজের কর্তারা ওকে জিনিয়াস বলতো। নিখুঁত হিসাবের মাথা ছিল তার। বাঙালি বলেই তার উপযুক্ত পারিশ্রমিক তার জোটেনি। নিচের দরের বিলিতি কর্মচারী প্যান্টের দুই ভরা পকেটে হাত গুজে যখন পা ফাঁক করে হ্যালো মিস্টার মল্লিক বলে ওর পিঠ থাবড়া দিয়ে কর্তাত্তি করত, তখন ওর ভালো লাগতো না। বিশেষত যখন কাজের বেলা ছিলেন উনি আর দামের বেলা আর নামের বেলা ওরা। এর ফল হয়েছিল এই যে নিজের ন্যায্য প্রাপ্য টাকার একটা প্রাইভেট হিসেব ওর মনের মধ্যে ছিল। সেটা পুষিয়ে নেবার ফন্দি জানতেন ভালো করেই। পাওনা এবং অপাওনার টাকা নিয়ে নন্দকিশোর কোনো দিন বাবুগিরি করেননি। থাকতেন শিকদারপাড়া গলির একটা ১.৫ তলা বাড়িতে। কারখানার ঘরের দাগ দেওয়া কাপড় বদলাবার ওর সময় ছিল না। কেউ ঠাট্টা করলে বলতেন, মজুর মহারাজের তকমা পড়া আমার এই সাজ। কিন্তু বৈজ্ঞানিক সংগ্রহ ও পরীক্ষার জন্য বিশেষ করে তিনি বাড়ি বানিয়েছিলেন খুব মস্ত। এমন মশগুল ছিলেন নিজের শখ নিয়ে যে কানে উঠত না লোকে বলা বলি করছে, এত বড় ইমারতটা যে আকাশ ফুঁয়ে উঠল, আলাদিনের প্রদীপটা ছিল কোথায়? এক রকমের শখ মানুষকে পেয়ে বসে, সেটা মাতলামির মতো। হুঁশ থাকে না যে লোকে সন্দেহ করছে। লোকটা ছিল সৃষ্টি ছাড়া, ওর ছিল বিজ্ঞানের পাগলামি। ক্যাটালগের তালিকাও ওল্টাতে ওল্টাতে ওর সমস্ত মন প্রাণ চৌকির দুই হাতা আঁকড়ে ধরে উঠত ঝেঁকে ঝেঁকে। জার্মানি থেকে আমেরিকা থেকে এমন সব দামি দামি যন্ত্র আনাতেন যা ভারতবর্ষের বড় বড় বিশ্ববিদ্যালয়েও মেলে না। এই বিদ্যালয়ের মনে সেই তো ছিল বেদনা। এই পোড়া দেশে জ্ঞানের ভোজে উচ্ছিষ্ট নিয়ে সস্তা দরের পাট পাড়া হয়। ওদের দেশের বড় বড় যন্ত্র ব্যবহারের যে সুযোগ আছে, আমাদের দেশে না থাকাতেই ছেলেরা টেক্সট বুকের শুকনো পাতা থেকে কেবল এঁটো কাটা হাতড়িয়ে বেড়ায়। উনি হেঁকে উঠে বলতেন, ক্ষমতা আছে আমাদের মগজে, অক্ষমতা আমাদের পকেটে। ছেলেদের জন্য বিজ্ঞানের বড় রাস্তা খুলে দিতে হবে বেশ চওড়া করে। এই হলো ওর পণ। দুর্মূল্য যন্ত্র যত সংগ্রহ হতে লাগলো, ওর সহকর্মীদের ধর্মবোধ ততই অসহ্য হয়ে উঠল। এই সময় ওকে বিপদের মুখ থেকে বাঁচালেন বড় সাহেব। নন্দকিশোরের দক্ষতার ওপর তার প্রচুর শ্রদ্ধা ছিল। তাছাড়া রেলওয়ে কাজে মোটা মোটা মুঠোর অপসারণ দক্ষতার দৃষ্টান্ত তার জানা ছিল।
চাকরি ছাড়তে হলো। সাহেবের আনুকূল্যে রেল কোম্পানির পুরনো লোহালক্কর সস্তা দামে কিনে নিয়ে কারখানা ফেলে বসলেন। তখন ইউরোপের প্রথম যুদ্ধের বাজার সরগরম। লোকটা অসামান্য কৌশলী। সেই বাজারে নতুন নতুন খালের নালায় তার মুনাফার টাকায় বান ডেকে এলো। এমন সময় আর একটা শখ পেয়ে বসলো ওকে। এক সময় নন্দকিশোর পাঞ্জাবে ছিলেন তার ব্যবসার তাগিদে। সেখানে জুটে গেল তার এক সঙ্গিনী। সকালে বারান্দায় বসে চা খাচ্ছিলেন। 20 বছরের মেয়েটি ঘাকড়া দুলিয়ে অসংকোচে তার কাছে এসে উপস্থিত। জল জলে তার চোখ, ছোটে একটি হাসি আছে, যেন শান দেওয়া ছুরির মতো। সে ওর পায়ের কাছে ঘেঁষে এসে বললে, বাবুজি, আমি কয়দিন ধরে এখানে এসে দুবেলা তোমাকে দেখছি, আমার তাজ্জব লেগে গেছে। নন্দকিশোর হেসে বললেন, কেন, এখানে তোমাদের চিড়িয়াখানা নেই নাকি? সে বললে, চিড়িয়াখানার কোনো দরকার নেই, যাদের ভিতরে রাখবার তারা বাইরে সব ছাড়া আছে। আমি তাই মানুষ খুঁজছি। খুঁজে পেলে? নন্দকিশোরকে দেখিয়ে বললে, এই তো পেয়েছি। নন্দকিশোর হেসে বললেন, কি গুণ দেখলে বলো দেখি? ও বললে, এখানকার বড় বড় সব সেটজি, গলায় মোটা সোনার চেন, হাতে হীরের আংটি। তোমাকে ঘিরে এসেছিল, ভেবেছিল বিদেশি, বাঙালি, কারবার বোঝে না, শিকার জুটেছে ভালো। কিন্তু দেখলুম তাদের একজনেরও ফন্দি খাটল না, উল্টে ওরা তোমারই ফাঁসা কলে পড়েছে। কিন্তু তা ওরা এখনো বোঝেনি, আমি বুঝে নিয়েছি। নন্দকিশোর চমকে গেল কথা শুনে। বুঝলে, একটি চিজ বটে, সহজ নয়। মেয়েটি বললে, আমার কথা তোমাকে বলি, তুমি শুনে রাখো। আমাদের পাড়ায় একজন ডাক সাইডের জ্যোতিষী আছেন। সে আমার কুষ্টি গণনা করে বলেছিল একদিন দুনিয়ায় আমার নাম জাহির হবে। বলেছিল আমার জন্মস্থানে শয়তানের দৃষ্টি আছে। নন্দকিশোর বললে, বলো কি, শয়তানের? মেয়েটি বলল, জানো তো বাবুজি, জগতের সবচেয়ে বড় নাম হচ্ছে ওই শয়তানের। তাকে যে নিন্দে করে করুক, কিন্তু সে খুব খাঁটি। আমাদের বাবা বোম ভোলানাথ ভোঁ হয়ে থাকেন, তার কর্ম নয় সংসারে চালানো। দেখো না, সরকার বাহাদুর শয়তানির জোরে দুনিয়া জিতে নিয়েছে, খ্রিস্টানির জোরে নয়। কিন্তু ওরা খাঁটি, তাই রাজ্য রক্ষা করতে পেরেছে। যেদিন কথার খেলাপ করবে, সেদিন ওই শয়তানেরই কাছে কানমলা খেয়ে মরবে। নন্দকিশোর আশ্চর্য হয়ে গেল। মেয়েটি বলে, বাবু, রাগ করো না, তোমাদের মধ্যে ওই শয়তানের মন্তর আছে, তাই তোমারই হবে জিত। অনেক পুরুষকেই আমি ভুলিয়েছি, কিন্তু আমার উপরেও টেক্কা দিতে পারে এমন পুরুষ আজ দেখলুম। আমাকে তুমি ছেড়ো না বাবু, তাহলে তুমি ঠকবে। নন্দকিশোর হেসে বললে, কি করতে হবে? দেনার দায়ে আমার আইমার বাড়ি ঘর বিক্রি হয়ে যাচ্ছে, তোমাকে সেই দেনা শোধ করে দিতে হবে। কত টাকা দেনা তোমার? 7,000 টাকা। নন্দকিশোরের চমক লাগলো ওর দাবির সাহস দেখে। বলল, আচ্ছা, আমি দিয়ে দেব, কিন্তু তারপরে? তারপরে আমি তোমার সঙ্গে কখনো ছাড়বো না। কি করবে তুমি? দেখবো যেন কেউ তোমায় ঠকাতে না পারে, আমি ছাড়া। নন্দকিশোর হেসে বললেন, আচ্ছা বেশ, রইল কথা। এই পরও আমার আংটি। কোষ্ঠী পাথর আছে ওর মনে, তার উপর দাগ পড়ল একটা দামি ধাতুর। দেখতে পেলেন মেয়েটির ভিতর থেকে ঝকঝক করছে ক্যারেক্টারের তেজ। বোঝা গেল ও নিজের দাম নিজে জানে, তাতে একটু মাত্র সংশয় নেই। নন্দকিশোর অনায়াসে বললে, দেব টাকা, দিলে 7,000 বুড়ি আইমাকে। মেয়েটিকে ডাকতো সবাই সোহিনী বলে। পশ্চিমী ছাদের সুকঠোর এবং সুন্দর তার চেহারা।
কিন্তু চেহারায় মন টলাবে নন্দকিশোর সেই জাতের লোক ছিলেন না। যৌবনের হাটে মন দিয়ে জুয়ো খেলবার সময় ছিল না তার। নন্দকিশোর ওকে যে দশা থেকে নিয়ে এসেছিলেন সেটা খুব নির্মল নয় এবং নিভৃত নয়, কিন্তু ওই একরোখা একগুঁয়ে মানুষ সাংসারিক প্রয়োজন বা প্রথাগত বিচারকে গ্রাহ্য করতে করেন না। বন্ধুরা জিজ্ঞাসা করতো, বিয়ে করেছো কি? উত্তরে শুনতো, বিয়েটা খুব বেশি মাত্রায় নয়, সহ্য মতো। লোকে হাসতো যখন দেখতো উনি স্ত্রীকে নিজের বিদ্যার ছাঁচে করে তুলতে উঠে পড়ে লেগে গিয়েছেন। জিজ্ঞাসা করতো, ও কি প্রফেসরি করতে যাবে নাকি? নন্দ বলতো, না, ওকে নন্দকিশোরী করতে হবে। সেটা যে সে মেয়ের কাজ নয়। বলতো, আমি অসবর্ণ বিবাহ পছন্দ করি নে। সে কি হে? স্বামী হবে ইঞ্জিনিয়ার আর স্ত্রী হবে কটনাকুটনি। এটা মানব ধর্মশাস্ত্রের নিষিদ্ধ। ঘরে ঘরে দেখতে পাই দুই আলাদা আলাদা জাতে গাঁট ছাড়া বাঁধা। আমি জাত মিলিয়ে নিচ্ছি। পতিব্রতা স্ত্রী চাও যদি আগে ব্রতের মিল করাও। নন্দকিশোর মারা গেলেন পৌর বয়সে কোনো এক দুঃসাহসিক বৈজ্ঞানিক পরীক্ষার অপঘাতে। সোহিনী সমস্ত কারবার বন্ধ করে দিলে। বিধবা মেয়েদের ঠকিয়ে খাবার ব্যবসাদার এসে পড়ল চারদিক থেকে। মামলার ফাঁদ ফাঁদলে আত্মীয়রাও ছিটে ফোটা আছে যাদের। সৈনী স্বয়ং সমস্ত আইনের প্যাঁচ নিতে লাগলো বুঝে। তার উপরে নারীর মোহজাল বিস্তার করে দিলে স্থান না বুঝে উকিল পাড়ায়। সেটাতে তার অসংকোচ নৈপুণ্য ছিল। সংস্কার মানার কোনো বালাই ছিল না। মামলায় জিতে নিলে একে একে। দূর সম্পর্কে দেওর গেল জেলে দলিল জাল করার অপরাধে। ওদের একটা মেয়ে আছে, তার নামকরণ হয়েছিল নীলিমা। মেয়ে স্বয়ং সেটিকে বদল করে নিয়েছে নীলা। কেউ না মনে করে বাপ মা মেয়ের কালো রং দেখে একটা মোলায়েম নামের তলায় সেই নিন্দেটা চাপা দিয়েছে। মেয়েটি একেবারে ফুটফুটে গৌর বর্ণ। মা বলতো ওদের পূর্বপুরুষ কাশ্মীর থেকে এসেছিল। মেয়ের দেহে ফুটেছে কাশ্মীরি শ্বেতপদ্মের আভা, চোখেতে নীলপদ্মের আভাস, আর চুলের চমক দেয় যাকে বলে পিঙ্গল বর্ণ। মেয়ের বিয়ের প্রসঙ্গে কুলশীল জাতগুন্ডির কথা বিচার করবার রাস্তা ছিল না। একমাত্র ছিল মন ভোলাবার পথ। স্বাস্থ্যকে ডিঙিয়ে গেল তার ভেলকি। অল্প বয়সের মারোয়ারি ছেলে, তার টাকা পৈতৃক শিক্ষাও একালের। অকস্মাৎ সে পড়ল এসে অনঙ্গের অলক্ষ্য ভাদে। নীলা একদিন গাড়ির অপেক্ষায় স্কুলের দরজার কাছে ছিল দাঁড়িয়ে। সে সময় ছেলেটি দৈবাত তাকে দেখেছিল। তারপর থেকে আরো কিছুদিন ওই রাস্তায় সে বাবু সেবন করেছে। স্বাভাবিক স্ত্রীর বুদ্ধির প্রেরণায় মেয়েটি গাড়ি আসবার বেশ কিছুক্ষণ পূর্বেই গেটের কাছে দাঁড়াতো। কেবল সেই মারোয়ারি ছেলে নয়, আরো দু চার সম্প্রদায়ের যুবক ওইখানটার অকারণ পদচারণার চর্চা করত। তার মধ্যে ওই ছেলেটি চোখ বুঝেছিল ঝাঁপ ওর জালের মধ্যে। আর ফিরল না। সিভিল মতে বিয়ে করলে সমাজের ওপারে। বেশি দিনের মেয়াদ নয়। তার ভাগ্যে বধূটি এলো প্রথমে। তারপরে দাম্পত্যের মাঝখানটাতে তাড়ি টানলে টাইফয়েড। তারপরে মুক্তি। সৃষ্টিতে অনাসৃষ্টিতে মিশিয়ে উপদ্রব চলতে লাগলো। মা দেখতে পায় তার মেয়ের ছটফটানি। মনে পড়ে নিজের প্রথম বয়সের জ্বালামুখীর অগ্নি চাঞ্চল্য। মন উদ্বিগ্ন হয়। খুর নিবিড় করে পড়াশোনার বেড়া ফাঁদতে থাকে। পুরুষ শিক্ষক রাখলো না। একজন বিদুষীকে লাগিয়ে দিল ওর শিক্ষকতায়। নীলার যৌবনের আঁচ লাগতো তারও মনে।
তুলতো তাকে তাতিয়ে অনির্দিষ্ট কামনার তপ্ত বাষ্পে। মুগ্ধের দল ভিড় করে আসতে লাগলো এদিকে ওদিকে, কিন্তু দরওয়াজা বন্ধ। বন্ধুত্ব প্রয়াসিনীরা নিমন্ত্রণ করতে চায় টেনিস সিনেমায়, নিমন্ত্রণ পৌঁছায় না কোনো ঠিকানায়। অনেক লোভে ফিরতে লাগলো মনোমুগ্ধকর আকাশে, কিন্তু কোনো অভাগ্য কাঙাল সৈনিক ছাড়পত্র পায় না। এদিকে দেখা যায় উৎকণ্ঠিত মেয়ে সুযোগ পেলে উকিঝুঁকি দিতে চায় অজায়গায়। বই পড়ে যে বই টেক্সট বুক কমিটির অনুমোদিত নয়, ছবি গোপনে আনিয়ে নেয় যা আর্ট শিক্ষার আনুকূল্য করে বলে বিড়ম্বিত। ওর বিদুষী শিক্ষায়ত্রীকে পর্যন্ত অন্যমনস্ক করে দিলে। ডায়োসিশন থেকে বাড়ি ফিরবার পথে আলু থালু চুলওয়ালা গোফের রেখা মাত্র দেওয়া সুন্দর হানা এক ছেলে ওর গাড়িতে চিঠি ফেলে দিয়েছিল। ওর রক্ত উঠেছিল ছমছম করে। চিঠিখানা লুকিয়ে রেখেছিল জামার মধ্যে। ধরা পড়ল মায়ের কাছে। সমস্ত দিন ঘর বন্ধ থেকে কাটলো অনাহারে। সোহিনীর স্বামী যাদের বৃত্তি দিয়েছিলেন সেই সব ভালো ভালো ছাত্র মহলে সোহিনীর পাত্র সন্ধান করেছে। সবাই প্রায় আড়ে আড়ে ওর টাকার থলির দিকে তাকায়। একজন তো তার থিসিস ওর নামে উৎসর্গ করে বসলো। ও বললে, হায় রে কপাল, লজ্জায় ফেললে আমাকে। তোমার পোস্ট গ্রাজুয়েটটির মেয়াদ ফুরিয়ে আসছে শুনলুম, অথচ মালা চন্দন দিলে অজায়গায়। হিসাব করে ভক্তি না করলে উন্নতি হবে না যে। কিছুদিন থেকে একটি ছেলের দিকে সৈনী দৃষ্টিপাত করছিল। ছেলেটি পছন্দসই বটে। তার নাম রেবতী ভট্টাচার্য। এর মধ্যে সায়েন্সের ডাক্তার পদবিটি চড়ে বসেছে। ওর দু একটা লেখার যাচাই হয়ে গেছে বিদেশে। লোকের সঙ্গে মেলামেশা করবার কলা কৌশল সোহিনীর ভালো করেই জানা আছে। মনমতো চৌধুরী রেবতীর প্রথম দিককার অধ্যাপক। তাকে নিলে বশ করে কিছুদিন চায়ের সঙ্গে রুটি, টোস্ট, অমলেট, কখনো বা ইলিশ মাছের ডিমের বড়া খাইয়ে কথাটা পারলে। বললে, আপনি হয়তো ভাবছেন আমি আপনাকে বারে বারে চা খেতে ডাকি কেন। মিসেস মল্লিক, আমি তোমাকে নিশ্চয়ই বলতে পারি সেটা আমার দুর্ভাবনার বিষয় নয়। সোহিনী বললে, লোকে ভাবে আমরা বন্ধুত্ব করে থাকি স্বার্থের গরজে। দেখো মিস মল্লিক, আমার মত হচ্ছে এই গরজটা জারি হোক, বন্ধুত্বটাই তো লাভ। আর এই বা কম কথা কি, আমার মতো অধ্যাপককে দিয়েও কারোর স্বার্থ সিদ্ধি হতে পারে। এই যাত্রার বুদ্ধি কেতাবের বাইরে হওয়া খেত পায় না বলে ফ্যাকাশে হয়ে গেছে। আমার কথা শুনে তোমার হাসি পাচ্ছে দেখতে পাচ্ছি। দেখো, যদিও আমি মাস্টারি করি তবু ঠাট্টা করতে পারি। দ্বিতীয়বার চা খেতে ডাকবার পূর্বে এটা জেনে রাখা ভালো। জেনে রাখলুম, বাঁচলুম। অনেক অধ্যাপক দেখেছি তাদের মুখ থেকে হাসি বের করতে ডাক্তার ডাকতে হয়। বাহবা, আমারই দলের লোক দেখছি তুমি। তাহলে একবার আসল কথা পারা হোক। জানেন বোধহয় জীবনে আমার স্বামীর ল্যাবরেটরি ছিল একমাত্র আনন্দ। আমার ছেলে নেই, এই ল্যাবরেটরিতে বসিয়ে দেব বলে ছেলে খুঁজছি। কানে এসেছে রেবতী ভট্টাচার্যের কথা। অধ্যাপক বললেন, যোগ্য ছেলেই বটে। তার যে লাইনের বিদ্যে সেটাকে শেষ পর্যন্ত চালান করতে মাল মশলা কম লাগবে না। সোহিনী বললে, আমার হ্রাস করা টাকার ছাতা পড়ে যাচ্ছে। আমার বয়সের বিধবা মেয়েরা ঠাকুর দেবতার দালালদের দালালি দিয়ে পরকালের দরজা ফাঁক করে নিতে চায়। আপনি শুনে হয়তো রাগ করবেন, আমি ওসব কিছুই বিশ্বাস করি না। চৌধুরী দুই চক্ষু বিস্ফারিত করে বললেন, তুমি তবে কি মানো? মানুষের মতো মানুষ যদি পাই
তবে তার সব পাওনা শোধ করে দিতে চাই যতদূর আমার সাধ্য আছে। এই আমার ধর্মকর্ম। চৌধুরী বললেন, হুররে, শিলা ভাসে জলে। মেয়েদের মধ্যে দৈবাত কোথাও কোথাও বুদ্ধির প্রমাণ মেলে দেখছি। আমার একটি বিএসসি বোকা আছে। সেদিন হঠাৎ দেখি গুরুর পা ছুঁয়ে এসে উল্টো ডিগবাজি খেতে লেগেছে। মগজ থেকে বুদ্ধি যাচ্ছে উড়ে ফাটা শিমুলের তুলোর মতো। তা তোমার বাড়িতেই ওকে ল্যাবরেটরিতে বসিয়ে দিতে চাও? তফাতে আর কোথাও হলে হয় না। চৌধুরী মশাই, আপনি ভুল করবেন না। আমি মেয়ে মানুষ। এইখানে এই ল্যাবরেটরিতেই হয়েছে আমার স্বামীর সাধনা। তার ওই বেদির তলায় কোনো একজন যোগ্য লোককে বাতি জ্বালিয়ে রাখবার জন্য যদি বসিয়ে দিতে পারি, তাহলে যেখানে থাকুন তার মন খুশি হবে। চৌধুরী বললেন, বাইজোফ, এতক্ষণে মেয়ে মানুষের গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। শুনতে খারাপ লাগলো না। একটা কথা জেনে রাখো, রেবতীকে যদি শেষ পর্যন্ত পুরোপুরি সাহায্য করতে চাও, তাহলে লাখ টাকারও লাইন পেরিয়ে যাবে। গেলেও আমার খুঁতখুঁড়ো কিছু বাকি থাকবে। কিন্তু পরলোকে যাদের খুশি করতে চাও, তার মেজাজ খারাপ হয়ে যাবে না তো? শুনেছি তার ইচ্ছা করলে ঘাড়ে চড়ে লাফালাফি করতে পারেন। আপনি খবরের কাগজ পড়েন তো? মানুষ মারা গেলেই তার গুণাবলী প্যারাগ্রাফে প্যারাগ্রাফে ছাপিয়ে পড়তে থাকে। সেই মৃত মানুষের বদান্যতার পরে ভরসা করলে তো দোষ নেই। টাকা যে মানুষ জমিয়েছে, অনেক পাপ জমিয়েছে, সে তার সঙ্গে। আমরা কি করতে আছি যদি থলি ছেড়ে স্বামীর পাপ হালকা করতে না পারি? যাগ্গে, আমার টাকার দরকার নেই। অধ্যাপক উত্তেজিত হয়ে উঠলেন। কি আর বলবো তোমাকে, খনি থেকে সোনা ওঠে, সেই খাঁটি সোনা, যদিও তাতে মিশেল থাকে অনেক কিছু। তুমি সেই ছদ্মবেশী সোনার ঢেলা। চিনেছি তোমাকে। এখন কি করতে হবে বলো? ওই ছেলেটিকে রাজি করিয়ে দিন। চেষ্টা করব, কিন্তু কাজটা খুব সহজ নয়। আর কেউ হলে তোমার দান লাফিয়ে নিত। কোথায় বাঁচছে বলুন? শিশুকাল থেকে একটি মেয়ে গ্রহ ওর পুষ্টি দখল করে বসেছে। রাস্তা আঁকলে রয়েছে অটল অবুদ্ধি। বলেন কি, পুরুষ মানুষ? দেখো মিসেস মল্লিক, রাগ করবে কাকে নিয়ে জানো? মেট্রিওকাল সমাজ কাকে বলে? যে সমাজে মেয়েরাই হচ্ছে পুরুষের সেরা। একসময় সেই দ্রাবিড় সমাজের ঢেউ বাংলাদেশেও খেলত। সোহিনী বললে, সেই সুদিন তো গেছে। তলায় তলায় ঢেউ খেলে হয়তো ঘুলিয়ে দেয় বুদ্ধি শুদ্ধি, কিন্তু হাল যে একলা পুরুষের হাতে। কানে মন্ত্র দেন তারই, আর জোরে দেন কানমলা, কান ছিঁড়ে যাবার জো হয়। আহা হা, কথা কইতে জানো তুমি। তোমার মতো মেয়েদের যুগ যদি আসে, তাহলে ম্যাট্রিয়ার্কাল সমাজে ধোবার বাড়ির ফর্দ রাখি মেয়েদের শাড়ির, আর আমাদের কলেজের প্রিন্সিপালকে পাঠিয়ে দিই ঢেকি কুড়তে। মনোবিজ্ঞান বলে বাংলাদেশে ম্যাট্রিয়ার্কি বাইরে নেই, আছে নারীতে। মা মা শব্দে হাম্বা ধ্বনি আর কোনো দেশের পুরুষ মহলে শুনেছেন কি? তোমাকে খবর দিচ্ছি, রেবতীর বুদ্ধির ডগার ওপরে চড়ে বসে আছে একটি রীতিমতো মেয়ে। কাউকে ভালোবাসে নাকি? আহা, সেটা হলে তো বুঝতুম ওর শিরায় প্রাণ করছে ধুকধুক। যুবতীর হাতে বুদ্ধি খোয়াবার বায়না নিয়েই তো এসেছে। এই তো সেই বয়স। তা না হয়ে এই কাঁচা বয়সে ও যে একটা মালাজ পকরানির হাতে মালার গুটি বনে গেছে। ওকে বাঁচাবে কিসে? না যৌবন, না বুদ্ধি, না বিজ্ঞান। আচ্ছা, একদিন ওকে এখানে চা খেতে ডাকতে পারি কি? আমাদের মতো অসুচির ঘরে খাবে তো? অসুচি না খায় তো ওকে আছড়ে এমনই সূচি করে নেব যে বামনাইয়ের দাগ থাকবে না ওর মজ্জায়। একটা কথা জিজ্ঞাসা করি, তোমার নাম কি একটি সুন্দরী মেয়ে আছে? আছে।
পোড়া কপালের সুন্দরীও বটে, তা কি করব বলুন? না না, আমাকে ভুল করো না। আমার কথা যদি বলো, সুন্দরী মেয়ে আমি পছন্দই করি। ওটা আমার একটা রোগ বললেই হয়। কিন্তু ওর আত্মীয়ের বেরসি, ভয় পেয়ে যাবে। ভয় নেই, আমি নিজের জাতের মেয়ে বিয়ে দেব ঠিক করেছি। এটা একেবারে বানানো কথা। তুমি নিজে তো বেজাতে বিয়ে করেছো। নাকাল হয়েছে কম নয়। বিষয়ের দখল নিয়ে মামলা করতে হয়েছে বিস্তর। যে করে জিতেছি সেটা বলবার কথা নয়। শুনেছি কিছু কিছু বিপক্ষ পক্ষের আর্টিকেল ক্লার্ক নিয়ে তোমার নামে গুজব রটেছিল। মকদ্দমায় জিতে তুমি তো সরে পড়লে। সে লোকটা গলায় দড়ি দিয়ে মরতে যায়। আর কি, এত যুগ ধরে মেয়ে মানুষ টিকে আছে কি করে? ছল করা কম কৌশল লাগে না। লড়াইয়ের তাকবাগের সামানি যে, তবে কিনা তাতে মধুও কিছু খরচ করতে হয়। এই হলো নারীর স্বভাবদত্ত লড়াইয়ের রীতি। ওই দেখো, আবার তুমি আমাকে ভুল করছো। আমরা বিজ্ঞানী, আমরা বিচারক নই। স্বভাবের খেলা আমরা নিষ্কাম ভাবে দেখে যাই। যে খেলায় যা ফল হবার তা ফলতে থাকে। তোমার বেলায় ফলটা বেশ হিসেব মতোই ফলেছিল। বলেছিলাম ধন্য মেয়ে তুমি। এ কথাও ভেবেছি আমি যে তখন প্রফেসর ছিলুম, আর্টিকেল ক্লার্ক ছিলুম না, সেটা আমার বাঁচোয়া। মার্কারি সূর্যের কাছ থেকে যতটুকু দূরে আছে ততটুকু দূরে থেকেই বেঁচে গেল। ওটা গণিতের হিসেবের কথা। ওতে ভালো নেই মন্দ নেই। এসব কথা বোধহয় তুমি বুঝতে শিখেছ। তা শিখেছি। গ্রহগুলো টানে মেনে চলে, আবার টানে এড়িয়ে চলে। এটা একটা শিখে নেবার তত্ত্ব বই কি। আর একটা কথা কবুল করছি, এইমাত্র তোমার সঙ্গে কথা কইতে কইতে একটা হিসেব মনে মনে কষছিল। সেও অঙ্কের হিসেব। ভেবে দেখো, বয়সটা যদি অন্তত 10 বছর কম হতো, তাহলে খামোখা আজ এক বিপদ ঘটত। কলিশন ওইটুকু পাশ কাটিয়ে গেল, আর কি। তবু বাষ্পের জোয়ার উঠেছে বুকের মধ্যে। ভেবে দেখো, সৃষ্টিটা আগাগোড়াই কেবল অঙ্ক কষার খেলা। এই বলে চৌধুরী দুই হাঁটু চাপড়িয়ে হা হা করে হেসে উঠলেন। একটা কথা তার হুঁশ ছিল না যে, তার সঙ্গে দেখা করার আগে সোহিনী 2 ঘন্টা করে রঙে চঙে এমন করে বয়স বদল করেছে যে সৃষ্টিকর্তাকে আগাগোড়াই দিয়েছে ঠকিয়ে। পরের দিন অধ্যাপক এসে দেখলেন সোহিনীর রোয়া ওঠা হাড় বের করা একটা কুকুরকে স্নান করিয়ে তোয়ালে দিয়ে তার গা মুছিয়ে দিচ্ছে। চৌধুরী জিজ্ঞাসা করলেন, এই অপয় মন্তটাকে এত সম্মান কেন? ওকে বাঁচিয়েছি বলে। পা ভেঙেছিল মোটরের তলায় পড়ে, আমি সারিয়ে তুলেছি ব্যান্ডেজ বেঁধে। এখন ওর প্রাণটার মধ্যে আমারও শেয়ার আছে। রোজ রোজ ওই অলক্ষণের চেহারা দেখে মন খারাপ হয়ে যাবে না? চেহারা দেখার জন্য ওকে তো রাখিনি। মরতে মরতে এই যে ও সেরে উঠেছে, এটা দেখতে আমার ভালো লাগে। ওই প্রাণীর বেঁচে থাকার দরকারটা যখন দিনে দিনে মিটিয়ে দিই, তখন ধর্ম কর্ম করতে ছাগল ছানার গলায় দড়ি বেঁধে আমাকে কালীতলায় দৌড়াতে হয় না। তোমাদের বায়োলজির ল্যাবরেটরির কানাখোড়া কুকুর খরগোশগুলোর জন্যে আমি একটা হাসপাতাল বানাবো স্থির করেছি। মিসেস মল্লিক, তোমাকে যতই দেখছি তাক লাগছে। আরো বেশি দেখলে ওটার উপশম হবে। রেবতী বাবুর খবর দেবেন বলেছিলেন, সেটা আরম্ভ করে দিন। আমার সঙ্গে দূর সম্পর্কে ওদের যোগ আছে, তাই ওদের ঘরের খবর জানি। রেবতীর জন্ম দিয়েই ওর মা যান মারা। বরাবর ও পিসির হাতে মানুষ। ওর পিসির আচার নিষ্ঠা একেবারে নিরেট। এতটুকু খুঁত নিয়ে ওর খুঁতখুঁতা নিয়ে সংসারকে অতিষ্ঠ করে তুলত। তাকে ভয় না করতো এমন লোক ছিল না পরিবারে। ওর হাতে রেবতীর পৌরুষ গেল ছাতু হয়ে। স্কুল থেকে ফিরতে 5 মিনিট দেরি হলে 25 মিনিট লাগতো তার জবাবদিহি করতে। সোহিনী বললে, আমি তো জানি পুরুষরা করবে শাসন,
মেয়েরা দেবে আদর, তবেই ওজন ঠিক থাকে। অধ্যাপক বললেন, ওজন ঠিক রেখে চলা মরালগামিনীদের ধাতে নেই। ওরা এদিকে ঝুঁকবে ওদিকে ঝুঁকবে, কিন্তু মনে করো না মিসেস মল্লিক, ওদের মধ্যে দৈবাত মেলে যারা খাড়া রাখে মাথা, চলে সোজা চালে, যেমন হার বলতে হবে না। কিন্তু আমার মধ্যে শিকড়ের দিকে মেয়ে মানুষ যথেষ্ট আছে। কি ঝোঁকে পেয়েছে দেখছেন না, ছেলে ধরার ঝোঁক। নইলে আপনাকে বিরক্ত করতাম কি? দেখো, বারবার ওই কথাটা বলো না। জেনে রেখো, আজ ক্লাসের জন্য তৈরি না হয়েই চলে এসেছি। কর্তব্যের গাফিলতি এতই ভালো লাগছে। বোধহয় মেয়ে যাত্রার পরেই আপনার বিশেষ একটু কৃপা আছে। একটু অসম্ভব নয়, কিন্তু তার মধ্যেও তো ইতর বিশেষ আছে। যা হোক, সেই কথাটা পরে হবে। সৈনী হেসে বললে, পরে না হলেও চলবে। আপাতত যে কথাটা উঠেছে শেষ করে নিন। রেবিতু বাবুর এত উন্নতি হলো কি করে? যা হতে পারত তার তুলনায় কিছুই হয়নি। একটা রিসার্চের কাজে ও বিশেষ দরকার হয়েছিল উঁচু পাহাড়ে যাবার। ঠিক করেছিল যাবে বদ্রিকাশ্রমে। আর সর্বনাশ, পিসিরও ছিল এক পিসি। সে বুড়ি মরবে তো মরুক ওই বদ্রিকারের এই রাস্তায়। পিসি বললে, আমি যতদিন বেঁচে আছি পাহাড় পর্বত চলবে না। কাজেই তখন থেকে এক মনে যা কামনা করছি যে মুখ ফুটে বলবার নয়। থাক সে কথা। কিন্তু শুধু পিসিমার দোষ দিলে তো চলবে কেন? মায়ের দুলাল ভাইপোর হাড় বুঝি কোনো কালে পাকবে না? সে তো পূর্বেই বলেছি, মেট্রিয়ার্কি রক্তের মধ্যে হাম্মাধ্বনি জাগিয়ে তোলে, হতবুদ্ধি হয়ে যায় বৎসরা। আফসোসের কথা কি আর বলবো, এই তো হলো নাম্বার 1। তারপরে রেবতী যখন সরকারের বৃত্তি নিয়ে কেমব্রিজে যাবে স্থির হলো, আবার এসে পড়ল সেই পিসিমার হাউ হাউ শব্দ। তার বিশ্বাস ও চলেছে মেম সাহেব বিয়ে করতে। আমি বললুম, না হয় করলো বিয়ে। সর্বনাশ কথাটা আন্দাজে ছিল, এবার যেন পাকা দেখা হয়ে গেল। পিসি বললে, ছেলে যদি বিলেত যায় তাহলে গলায় দড়ি দিয়ে মরব। কোনো দেবতার দোহাই পড়লে পাকানো হবে দড়িটা নাস্তিক আমি জানিনি, তাই দড়িটা বাজারে মিলল না। রেবতীকে খুব খানিকটা গাল দিলুম। বললুম স্টুপিড, বললুম ডান্স, বললুম ইমবেসিল। ব্যাস, এইখানেই খতম। রেবু এখন ভারতীয় ঘানিতে ফোটা ফোটা তেল বের করছে। সোহিনী অস্থির হয়ে বলে উঠলেন, দেওয়ালে মাথা ঠুকে মরতে ইচ্ছা করছে। একটা মেয়ে রেবতীকে তলিয়ে দিয়েছে, আর একটা মেয়ে তাকে টেনে তুলবে টাঙায়। এই আমার পণ রইল। স্পষ্ট কথা বলি ম্যাডাম, জানোয়ারগুলোকে শিঙে ধরে তলিয়ে দেবার হাত তোমার পাকা, লেজে ধরে তাদের উপরে তোলবার হাত তেমন দুরস্থ হয়নি। তা এখন থেকে অভ্যাসটা শুরু হোক। একটা কথা জিজ্ঞাসা করি, সায়েন্সে এত উৎসাহ তোমার এলো কোথা থেকে? সকল রকম সায়েন্সেই সারা জীবন আমার স্বামীর মন ছিল মেতে। তার নেশা ছিল বর্মা চুরুট আর ল্যাবরেটরি। আমাকে চুরুট ধরিয়ে প্রায় বার্মিজ মেয়ে বানিয়ে তুলেছিলেন। ছেড়ে দিলুম, দেখলুম পুরুষদের চোখে খটকা লাগে। তার আর এক নেশা আমার ওপর দিয়েছে জমিয়েছিল, পুরুষরা মেয়েদের মজায় বোকা বানিয়ে। উনি আমাকে মজিয়েছিলেন বিদ্যে দিয়ে দিন রাত। দেখুন চৌধুরী মশাই, স্বামীর দুর্বলতা স্ত্রীর কাছে ঢাকা থাকে না, কিন্তু আমি ওর মধ্যে কোনখানে খাদ দেখতে পাইনি। কাছে থেকে যখন দেখেছি উনি বড়, আজ দূর থেকে দেখি উনি আরো বড়। চৌধুরী জিজ্ঞাসা করলেন, কোনখানে সব থেকে তাকে বড় ঠেকেছে? বলবো, উনি বিদ্বান বলে নয়, বিদ্যার পরে ওর নিষ্কাম ভক্তি ছিল বলে। উনি একটা পুজোর আলো পুজোর হওয়ার মধ্যে ছিলেন। আমরা মেয়েরা দেখবার ছোবার মতো জিনিস না পেলে পুজো করবার থই পাইনি। তার এই ল্যাবরেটরি আমার পুজোর দেবতা হয়েছে। ইচ্ছে করে এখানে মাঝে মাঝে ধূপধুনো জ্বালিয়ে শাক ঘন্টা বাজাই।
ভয় করি আমার স্বামীর ঘৃণাকে। তার দৈনিক পুজো ছিল যখন এইসব যন্ত্রতন্ত্র ঘিরে জমলো কলেজের ছাত্রেরা, শিক্ষা নিত তার কাছ থেকে, আর আমিও বসে যেতুম। ছেলেগুলো সায়েন্সে মন দিতে পারত কি? যারা পারত তাদেরই বাছাই হয়ে যেত। এমন সব ছেলে দেখেছি যারা সত্যকার বৈরাগী। আবার দেখেছি কেউ কেউ নোট নেবার ছলে একেবারে পাশের ঠিকানায় চিঠি লিখে সাহিত্য চর্চা করত। কেমন লাগতো? সত্যি কথা বলবো, খারাপ লাগতো না। স্বামী চলে যেতেন কাজে, ভাবুকদের মন আশেপাশে ঘুরঘুর করত। কিছু মনে করো না, আমি সাইকোলজি স্টাডি করে থাকি। জিজ্ঞাসা করি, ওরা কিছু ফল পেত কি? বলতে ইচ্ছে করে না, নোংরা আমি। 2-4 জনের সঙ্গে জানাশোনা হয়েছে, যাদের কথা মনে পড়লে আজও মনের মধ্যে মুছ দিয়ে ধরে। 2-4 জন? মন যে লোভী, মাংস মজ্জার নিচে লোভের চাপা আগুন সে লুকিয়ে রেখে দেয়, খোঁচা পেলে জ্বলে ওঠে। আমি তো গোড়ালিতেই নাম ডুবিয়েছি। সত্যি কথা বলতে আমার বাধে না, আজন্ম তপস্বী নই আমরা। ভরং করতে করতে প্রাণ বেরিয়ে গেল মেয়েদের। দ্রৌপদী কুন্তীদের সেজে বসতে হয় সতী সাবিত্রী। একটা কথা বলি আপনাকে চৌধুরী মশাই, মনে রাখবেন, ছেলেবেলা থেকে ভালো মন্দ বোধ আমার স্পষ্ট ছিল না। কোনো গুরু আমায় তা শিক্ষা দেননি। তাই মন্দের মাঝে আমি ঝাঁপ দিয়েছি সহজে, পারও হয়ে গেছি সহজে। গায়ে আমার দাগ লেগেছে কিন্তু মনে ছাপ লাগেনি, কিন্তু আমাকে আঁকড়ে ধরতে পারেনি। যাই হোক, তিনি যাবার পথে তার চিতার আগুনে আমার আসক্তিতে আগুন লাগিয়ে দিয়েছেন। জমা পাপ একে একে জ্বলে যাচ্ছে। এই ল্যাবরেটরিতেই জ্বলছে সেই হোমের আগুন। ব্র্যাভো! সত্যি কথা বলতে কি সাহস তোমার? সত্যি কথা বলিয়ে নেবার লোক থাকলে বলা সহজ হয়। আপনি যে খুব সহজ, খুব সত্যি। দেখো, ওই যে চিঠি লিখিয়ে ছেলেগুলো তোমার প্রসাদ পেয়েছিল, তারা কি এখনো আনাগোনা করে? সে করেই তো তারা মুছে দিয়েছে আমার মনের ময়লা। দেখলুম জুটেছে তারা আমার চেক বইয়ের দিকে লক্ষ্য করে। ভেবেছিল মেয়ে মানুষের মোহ মরতে চায় না, ভালোবাসায় সিধে গর্ত দিয়ে পৌঁছবে তাদের হাত আমাদের টাকার সিন্ধুকে। এত রস আমার নেই, তারা তা জানতো না। আমার শুকনো পাঞ্জাবি মন, আমি সমাজের আইন কানুন ভাসিয়ে দিতে পারি দেহের টানে পড়ে, কিন্তু প্রাণ গেলেও বেইমানি করতে পারবো না। আমার ল্যাবরেটরির 1 পয়সাও তারা খসাতে পারেনি। আমার প্রাণ শক্ত পাথর হয়ে চেপে আছে আমার দেবতার ভান্ডারের দ্বার। ওদের সাধ্য নেই সেই পাথর গলাবে। আমাকে যিনি বেঁচে এনেছিলেন তিনি ভুল করেননি, তাকে আমি প্রণাম করি, আর পাই যদি সেই ছেলেগুলোর কান মুলে দিই। বিদায় নেবার আগে অধ্যাপক একবার ল্যাবরেটরিটা ঘুরে এলেন সোহিনীকে সঙ্গে নিয়ে। বললেন, এইখানেই মেয়েলি বুদ্ধির চোলাই হয়ে গেছে। অপদেবতার গাছ গেছে নেমে, বেরিয়ে এসছে খাঁটি স্পিরিট। সোহিনী বললে, যা বলুন মন থেকে ভয় যায় না। মেয়েলি বুদ্ধি বিধাতার আদি সৃষ্টি। যখন বয়স অল্প থাকে, মনের জোর থাকে, তখন সে লুকিয়ে থাকে ঝোপে ঝাপে। যেই রক্ত আসে ঠান্ডা হয়ে, বেরিয়ে আসেন সনাতনী পিসিমা। তার আগেই আমরা মরবার ইচ্ছা রইল। অধ্যাপক বললেন, ভয় নেই তোমার, আমি বলছি তুমি সজ্ঞানে মরবে। সাদা শাড়ি পরে মাথায় কাঁচা পাকা চুলে পাউডার মেখে সোহিনী মুখের ওপর একটা সুচিসাত্ত্বিক আভা মেজে তুললে। মেয়েকে নিয়ে মোটর লঞ্চে করে উপস্থিত হলো বোটানিক্যালে। তাকে পরিয়েছে নীলচে সবুজ বেনারসি শাড়ি। ভিতর থেকে দেখা যায় বাসন্তী রঙের কাচুলি। কপালে তার কুমকুমের ফোঁটা, সূক্ষ্ম একটু কাজলের রেখা চোখে, কাঁধের কাছে ঝুলে পড়া গুচ্ছ করো খোপা, পায়ে কালো চামড়া, পরে লাল মখমলে কাজ করা স্যান্ডেল। সেই আকাশনীল বিথিকার তলায় রেবতী রবিবার কাটায়।
আগে থাকতে সংবাদ নিয়ে সোহিনী সেইখানে এসে তাকে ধরলে, প্রণাম করলে, একেবারে তার পায়ে মাথা রেখে। বিষম ব্যস্ত হয়ে উঠল রেবতী। সোহিনী বললে, কিছু মনে করো না বাবা, তুমি ব্রাহ্মণের ছেলে, আমি ছত্রীর মেয়ে। চৌধুরী মশাইয়ের কাছে আমার কথা শুনে থাকবে। শুনেছি, কিন্তু এখানে আপনাকে বসাবো কোথায়? এই যে রয়েছে সবুজ তাজা ঘাস, এমন আসন কোথায় পাওয়া যায়? ভাবছো বোধহয় এখানে আমি কি করতে এসেছি? এসেছি আমার ব্রত উদযাপন করতে। তোমার মতো ব্রাহ্মণ তো খুঁজে পাবো না। রেবতী আশ্চর্য হয়ে বললে, আমার মতো ব্রাহ্মণ? তা না তো কি, আমার গুরু বলেছে এখনকার কালে সব সেরা যে বিদ্যা তাতেই যার দখল তিনিই সেরা ব্রাহ্মণ। রেবতী অপ্রস্তুত হয়ে বললে, আমার বাবা বলতেন যজন যাজন, আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে। বলো কি, তুমি যে মন্ত্র শিখেছ সেই মন্ত্রে সমস্ত জগৎ হয়েছে মানুষের বশ। তুমি ভাবছো মেয়ে মানুষের মুখে এসব কথা এলো কোথা থেকে? পেয়েছি পুরুষের মতো, পুরুষের মুখ থেকে। তিনি আমার স্বামী, যেখানে তার সাধনার পীঠস্থান ছিল। কথা দাও বাবা, সেখানে তোমাকে যেতে হবে। কাল সকালে আমার ছুটি আছে, যাব। তোমায় দেখছি গাছপালার শখ, বড় আনন্দ হলো। গাছপালার খোঁজে আমার স্বামী গিয়েছিলেন বার্মায়, আমি তার সঙ্গ ছাড়িনি। সঙ্গ ছাড়িনি, কিন্তু সায়েন্সের চর্চাও নয়। নিজের ভিতর থেকে যে গাদ উঠত ফুটে, স্বামীর চরিত্রের মধ্যেও সেই অনুমান না করে থাকতে পারত না। সন্দেহের সংস্কার ছিল ওর আঁতে আঁতে। একসময় নন্দকিশোর যখন গুরুতর পীড়া হয়েছিল, তিনি স্ত্রীকে বলেছিলেন, মরবার একমাত্র আরাম এই যে সেখান থেকে তুমি আমাকে খুঁজে বের করে ফিরিয়ে আনতে পারবে না। সোহিনী বললে, সঙ্গে যেতে পারি তো? নন্দকিশোর হেসে বলেছিলেন, সর্বনাশ। সোহিনী রেবতীকে বললে, বার্মা থেকে আসবার সময় এনেছিলাম একটা গাছের চারা। বার্মিসরা তাকে বলে কোক্কোজাই টার্নিয়েঙ্গং, চমৎকার ফুলের শোভা, কিন্তু কিছুতেই বাঁচাতে পারলুম না। আজই সকালে স্বামীর লাইব্রেরি ঘেটে এর নাম সোহিনী প্রথম বের করেছে। গাছটা চোখেও দেখেনি। বিদ্যার জাল ফেলে বিদ্যানকে টানতে চায়। অবাক হলো রেবতী। জিজ্ঞাসা করলে, এর লাতিন নামটা কি জানেন? সোহিনী অনায়াসে বলে দিলে, তাকে বলে মিলেটিয়া। বললে, আমার স্বামী সহজে কিছু মানতেন না, তবু তার একটা অন্ধবিশ্বাস ছিল, ফলে ফুলে প্রকৃতির মধ্যে যা কিছু আছে সুন্দর, মেয়েরা বিশেষ অবস্থায় তার দিকে একান্ত করে যদি মন রাখে, তাহলে সন্তানরা সুন্দর হয়ে জন্মাবেই। এ কথা তুমি বিশ্বাস করো কি? বলা বাহুল্য, এটা নন্দকিশোরের মতো নয়। রেবতীর মাথা চুলকিয়ে বলে, যথোচিত প্রমাণ তো এখনো জড়ো হয়নি। সোহিনী বললে, অন্তত একটা প্রমাণ পেয়েছি, আমার আপন ঘরেই। আমার মেয়ে অমন আশ্চর্য রূপ পেল কোথা থেকে? বসন্তের নানা ফুলে যেন। থাক, নিজের চোখে দেখলেই বুঝতে পারবে। দেখবার জন্য উৎসুক হয়ে উঠল রেবতী। নাট্যের কোনো সরঞ্জাম বাকি ছিল না। সোহিনী তার রাধুনী বামুনকে সাজিয়ে এনেছে পূজারী বামুনের বেশে। পরনে চেলি, কপালে ফোঁটা তিলক, টিকিতে ফুল বাঁধা, বেলের আঠায় মাজা মোটা পইতে গলায়। তাকে দেখে বললে, ঠাকুর, সময় তো হলো, নীলুকে একবার ডেকে নিয়ে এসো। নীলাকে তার মা বসিয়ে রেখেছিল স্টিম লঞ্চ। ঠিক ছিল ডালি হাতে সে উঠে আসবে, বেশ খানিকক্ষণ তাকে দেখা যাবে সকাল বেলার ছায়ার আলোয়। ইতিমধ্যে রেবতীকে সোহিনী তন্ন তন্ন করে দেখে নিতে লাগলো। রং মসৃণ শ্যামবর্ণ, একটু হলদে আভা আছে, কপাল চওড়া, চুলগুলো আঙুল বুলিয়ে বুলিয়ে উপরে তোলা, চোখ বড় নয়, কিন্তু তাতে দৃষ্টিশক্তি স্বচ্ছ আলো চলচল করছে। মুখের মধ্যে সেইটি সকলের চেয়ে চোখে পড়ে। নিচে মুখের বেরটা মেয়েলি ধাঁচের মোলায়েম। রেবতীর সম্বন্ধে ও যত খবর জোগাড় করেছে তার মধ্যে ও বিশেষ লক্ষ্য করেছে একটা কথা,
ছেলেবেলাকার বন্ধুদের ওপর ছিল কান্নাকাটি জড়ানো সেন্টিমেন্টাল ভালোবাসা। ওর মুখে যে একটা দুর্বল মাধুর্য ছিল, তাতে পুরুষ বালকদের মনে মোহ আনতে পারত। সৈনীর মনে খটকা লাগলো। ওর বিশ্বাস, মেয়েদের মনকে নোঙরের মতো শক্ত করে আঁকড়ে ধরবার জন্য পুরুষের ভালো দেখতে হওয়ার দরকার করে না। বুদ্ধিবিদ্যেটা গৌণ, আসল দরকার পৌরুষের ম্যাগনেটিজম। সেটা তার স্নায়ুর পেশির ভিতরকার বেতার বার্তার মতো প্রকাশ পেতে থাকে কামনার অকথিত স্পর্ধারূপে। মনে পড়ল নিজের প্রথম বয়সের রসনমত্ততার ইতিহাস। ও যাকে টেনেছিল, কিংবা যে টেনেছিল ওকে, তার না ছিল রূপ, না ছিল বিদ্যা, না ছিল বংশগৌরব, কিন্তু কি একটা অদৃশ্য তাপের বিকিরণ ছিল, যার অলক্ষ্য সংস্পর্শে সমস্ত দেহ মন দিয়ে ও তাকে অন্তত করে অনুভব করেছিল পুরুষ মানুষ বলে। নীলার জীবনে কখন এক সময়ে সেই অনিবার্য আলোড়নের আরম্ভ হবে, এই ভাবনা তাকে স্থির থাকতে দিত না। যৌবনের শেষ দশায় সকলোচ্চ বিপদের দশা। সেই সময়টাতে সোহিনীকে অনেকখানি ভুলিয়ে রেখেছিল নিরবকাশ জ্ঞানের চর্চায়। কিন্তু দৈবাৎ সোহিনীর মনের জমি ছিল স্বভাবত উর্বরা। কিন্তু যে জ্ঞান নৈবেক্তিক, সব মেয়ে তার প্রতি টান থাকে না। নীলার মনে আলো পৌঁছয় না। নদীর ঘাট থেকে আস্তে আস্তে দেখা দিল নীলা। রোদ্দুর পড়ছে তার কপালে, তার চুলে। বেনারসি শাড়ির ওপরে চড়ির রশ্মি ঝলমল করে উঠছে। রেবতীর দৃষ্টি এক মুহূর্তের মধ্যে ওকে ব্যপ্ত করে রেখে নিলে। চোখ নামিয়ে নিল পরক্ষণে। ছেলেবেলা থেকেই তার এই শিক্ষা, যে সুন্দরী মেয়ে মহামায়ার মনোহারিণী লীলা তাকে আড়াল করে রেখেছে পিসির তর্জনী। তাই যখন সুযোগ ঘটে, তখন দৃষ্টির অমৃত ওকে তাড়াতাড়ি এক চুমুকে গিলতে হয়। মনে মনে রেবতীকে ধিক্কার দিয়ে সোহিনী বললে, দেখো দেখো, একবার চেয়ে দেখো। রেবতী চমকে উঠে চোখ তুলে চাইলে। সোহিনী বললে, দেখো তো ডক্টর অব সায়েন্স, ওর শাড়ির রঙের সঙ্গে পাতার রঙের কি চমৎকার মিল হয়েছে। রেবতী সসংকোচে বললে, চমৎকার। সোহিনী মনে মনে বললে, না, আর পারা গেল না। আবার বললে, ভিতরে বসন্তের রং উঁকি মারছে, উপরে সবুজে নীল, কোন ফুলের সঙ্গে মেলে বলো দেখি। উৎসাহ পেয়ে রেবতী ভালো করেই দেখলে। বললে, একটা ফুল মনে পড়ছে, কিন্তু উপরের আবরণটা ঠিক নীল নয়, ব্রাউন। কোন ফুল বলো তো। রেবতী বললে, মেলিনা। ও বুঝেছি, তার 5টি পাপড়ি, একটি উজ্জ্বল হলদে, বাকি 4টে শ্যামবর্ণ। রেবতী আশ্চর্য হয়ে গেল। বললে, এত করে ফুলের পরিচয় জানলেন কি করে। সোহিনী হেসে বললে, জানা উচিত হয়নি বাবা। পুজোর সাজির বাইরে ফুল আমাদের কাছে পরপুরুষ বললেই হয়। ডালি হাতে এলো ধীরে ধীরে নীলা। মা বললে, জড়সড় হয়ে দাঁড়িয়ে রইলি কেন, পা ছুঁয়ে প্রণাম কর। থাক থাক বলে রেবতী অস্থির হয়ে উঠলে। রেবতী আসনে করে বসেছিল। পা খুঁজে বের করতে নীলাকে একটু হাতড়াতে হলো। শিউরে উঠল রেবতীর সমস্ত শরীর। ডালিতে ছিল দুর্লভ জাতীয় অর্কিডের মঞ্জরি। রূপোর থালায় ছিল বাদামের তক্তি, পেস্তার বরফি, চন্দ্রফুলি, ক্ষীরের ছাঁচ, মালাইয়ের বরফি, চৌকো করে কাটা ভাপা দই। বললে, এই সমস্তই তৈরি নীলার নিজের হাতে। সম্পূর্ণ মিথ্যে কথা। এই সব কাজে নীলার না ছিল হাত, না ছিল মন। সোহিনী বললে, একটু মুখে দিতে হয় বাবা, ঘরে তৈরি তোমারই উদ্দেশ্যে, ফরমাসে তৈরি বড় বাজারের এক চেনা দোকানে। রেবতী হাত জোর করে বললে, এই সময় খাওয়া আমার অভ্যেস নয়, বরং অনুমতি করেন যদি বাসায় নিয়ে যাই। সোহিনী বললে, সেই ভালো। অনুরোধ করে খাওয়ানো আমার স্বামীর আইনে বারণ। তিনি বলতেন, মানুষ তো অজগরের জাত নয়। একটা বড় টিফিন ক্যারিয়ারে থাকে থাকে সোহিনী খাবার সাজিয়ে নিলে। নীলাকে বললে, দে তো মা।
সাজিতে ফুলগুলি ভালো করে সাজিয়ে এক চাঁদের সঙ্গে আর এক চাঁদ মিলিয়ে দিস না যেন। আর তোর খোপায় ঘিরে ওই যে সিল্কের রুমাল জড়িয়েছিস, ওটা পেতে দিস ফুলগুলোর ওপরে। বিজ্ঞানীর চোখে আর্ট পিপাসার দৃষ্টি উঠলে উৎসুক হয়ে, এ যে প্রকৃত জগতের মাপ ওজনের বাইরেকার জিনিস। নানা রঙের ফুলগুলির মধ্যে নীলার সুঠাম আঙুল সাজাবার লয় রেখে নানা ভঙ্গিতে চলছিল। রেবতীর চোখ ফেরানো দায় হলো। মাঝে মাঝে নীলার মুখের দিকে তাকিয়ে নিচ্ছিল। একদিকে সেই মুখের সীমানা দিয়েছে চুনি মুক্ত পান্নার মিশেল করা এক হাড় জড়ানো চুলের ইন্দ্রধনু, আর একদিকে বাসন্তী রঙা কাচলির উচ্ছিষ্ট রঙা শাড়ি পার্টি। সোহিনী মিষ্টান্ন সাজাচ্ছিল, কিন্তু ওর একটা তৃতীয় নেত্র আছে যেন। সামনে যে একটা জাদু চলছিল সে ওর লক্ষ্য এড়ায়নি। নিজের স্বামীর অভিজ্ঞতা অনুসারে সৈনির ধারণা ছিল বিদ্যা সাধনার বেড়া দেওয়া ক্ষেত যে সে গরুর চড়বার ক্ষেত নয়। আজ আভাস পেল বেড়া সকলের পক্ষে সমান ঘন নয়। সেটা ভালো লাগলো না।